আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আমার স্নেহের ছেলেরা সবাই ভালো আছে। ছাত্ররা, আমি আবার তাদের উদ্দেশ্যে, আমার সন্তানদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে একটা ক্লাস আজকে করব। নবম শ্রেণীর বাংলা প্রথম। আজকে কবিতা নিয়ে একটু আলোচনা করব। আজকে কবিতা হচ্ছে কপোতক্ষ নদ। কপোতক্ষ নদ লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত, আমরা তার কিছু ছবি দেখি যে মাইকেল মধুসূদন দত্ত তিনি আমাদেরকে একটি চমৎকার সনেট কবিতা উপহার দিয়েছে, যেটার নাম হচ্ছে কপোতক্ষ নদ। আসলে মূলত স্বদেশপ্রীতি এই কবিতার মূল উদ্দেশ্য। কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি আমাদের একজন কবি, বিখ্যাত কবি। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, নিশ্চয় ছবিগুলো চিনতে পারছি আমরা যে কিছু নদী নালার ছবি। আমাদের দেশ গ্রাম ভিত্তিক দেশ, নদীমাতৃক দেশ। আমাদের দেশের চারিদিকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এই নদী, অসংখ্য নদী। তার মধ্যে বড় ছোট অনেক নদী রয়েছে। সেই নদীগুলোর মধ্যে কপোতক্ষ নদ সেই মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে যে এক নদী বয়ে গেছে, সেই নদী নিয়েই তিনি বিদেশে থাকা অবস্থায় একটি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতার নাম হচ্ছে কপোতক্ষ নদ। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত তিনি 1824 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্ম 1824 খ্রিস্টাব্দ তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থান যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। জন্মস্থান যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। এই মাইকেল মধুসূদন দত্ত স্কুল জীবন শেষে তিনি কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন। সেই কলেজে অধ্যয়নকালে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1882 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। 1842 খ্রিস্টাব্দে 1842 খ্রিস্টাব্দে 1842 খ্রিস্টাব্দে তিনি কি করছেন? খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তিনি মনে করতেন, তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ ছিল। তিনি মনে করেছিলেন তার খ্যাতি, তার সুনাম ছড়ানোর জন্য তাকে ইংরেজি ভাষা আয়ত্ত করতে হবে। স্বদেশি ভাষা হয়তো বা সম্ভব হবে না। তাই তিনি কি করলেন? তিনি 1842 খ্রিস্টাব্দে নিজ ধর্ম, তিনি ছিলেন হিন্দু, তখন তার নাম ছিল মধুসূদন দত্ত। তিনি 1842 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তার নামের পাশে যুক্ত হলো মাইকেল মধুসূদন দত্ত। তিনি মাইকেল যুক্ত হলো তাহলে কখন? 1842 খ্রিস্টাব্দে। পাশ্চাত্য জীবনকালের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা সাহিত্যের প্রতি তীব্র আবেগে ইংরেজি ভাষা সাহিত্যের রচনায় উদ্বুদ্ধ হয়ে তিনি পরবর্তী জীবনে বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙে দিয়েছে।
তিনি চলে গেলেন বিদেশে। তিনি কি করলেন? বিদেশে চলে গেলেন, ধর্মান্তর চললেন, হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম দীক্ষিত হলেন। ইংরেজি সাহিত্যে তিনি আয়ত্ত করলেন, খ্যাতি অর্জন করলেন, লেখালেখি শুরু করলেন। সেখানে প্রবাসে থাকাকালীন অবস্থায় তিনি তার ভুল বুঝতে পারলেন, আসলে স্বদেশী ভাষা, মাতৃভাষা ছাড়া, নিজের দেশ ছাড়া পৃথিবীর আর কোনো কোথাও স্বর্গে গিয়েও স্বাধীনতা পাওয়া যায় না। আসলে নিজের মাতৃভূমি, নিজের মাতৃভাষার মতো এত সুন্দর, এত সহজ, এত সাবলীল ভাষা আর পৃথিবীর কোথাও নাই। তিনি এই উপলব্ধিটা করতে পারলেন যে আসলে তিনি তার নিজের দেশে থেকে, তার নিজের ভাষাতে তিনি অনেক খ্যাতি অর্জন করতে পারেন। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি ভুলবশত বা ভ্রান্ত ধারণার কারণে তিনি নিজের ধর্ম ত্যাগ করলেন, দেশ ত্যাগ করলেন, ভাষা ত্যাগ করলেন, করে শুধু বিদেশে গিয়ে পাড়ি জন্মালেন। তার অমর কীর্তি মেঘনাদ বধ, তার অনন্য কাব্যগ্রন্থ। তিনি সাহিত্যকর্মগুলো মেঘনাদ বধ, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রঞ্জাঙ্গনা কাব্য, চতুষ্পদী কবিতা, পদ্মাবতী, বুড়ো শালিকের ঘাড়েরও, তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। এই মাইকেল মধুসূদন দত্ত, তিনি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন মৃত্যুবরণ করেন। মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 1873 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এই কপোতক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা। আসলে মূলত এই কবিতাটি মাত্র 14 লাইনের কবিতা। এই কবিতায় কবির স্মৃতিকাতর আবরণের প্রতি প্রত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এই কবিতার মাধ্যমে তিনি তার দেশপ্রেমের কথা প্রকাশিত করেছেন। কবি যশোর জেলার কপোতক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। শৈশবে এই মধুসূদন দত্ত সেই নদীর পাড়ে খেলাধুলা, তার বেড়ে ওঠা যাবতীয় শৈশব কৈশোর তিনি পার করেছেন সে কলকাতায়। শৈশব কৈশোর বেদনা বিভোর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি কপোতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন। হাজার সাগর নদী নালা দেখেছেন, কিন্তু আসলে তার মতো আপন আর কোথাও দেখেননি। সেই স্বদেশ, সেই নদীর কলধ্বনি, নদীর বাতাস, নদীর তীর আর কোনো জায়গাতে যেন তার স্নেহ তৃষ্ণা মেটাতে পারেনি। এই চমৎকার কবিতাটা কপোতক্ষনাথ মাইকেল মধুসূদন সনেট কবিতা উপহার দিয়েছে। এই সনেট কবিতায় 2টি অংশে বিভক্ত। একটা হচ্ছে ষষ্ঠক আর একটা হচ্ছে অষ্টক। 8 চরণের কবিতা যেটা প্রথম লাইনে সেটাকে বলা হয় অষ্টক, আর যেটা শেষের 6 লাইনে সেটাকে বলা হয় ষষ্ঠক। আসলে মূলত অষ্টকে কবিতার ভাবের প্রবর্তনা থাকে। প্রথম অংশটুকু, প্রথম প্যারায়, এই প্রথম 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা, আর নিচে যে 6 লাইন আছে সেখানে থাকে ভাবের পরিণতি। এই মূলত 14 লাইনের কবিতাটাকে বলা হয় সনেট কবিতা। এই সনেট কবিতাটা তোমরা পড়েছো, দেখো ভালো করে। এখানে সেই সাগরদাড়ি গ্রামের যশোর জেলার সেই কপোতক্ষ নদ। কবিতাটা একটু পড়ি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে।
সতত যে মতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কল্ল কলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ বলে দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপে সাগরেতে দিতে। বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তার নাম বঙ্গের সঙ্গীত। কি চমৎকার কবিতা! তার স্বদেশকে স্মরণ করে, তার মাতৃভূমিকে স্মরণ করে মাতৃভাষায় চমৎকার একটি কবিতা রচনা করেছে সনেট কবিতা কপোতক্ষ নদ। এই কবিতার মাঝে তার মিনতি, তার ভ্রান্তি, তার অনুশোচনা, তার আবেগ সব কিছুই, তার স্বদেশ প্রীতি সব কিছুই চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা এখানে দেখলাম তার জন্মস্থান, তার জন্ম, তারপরে কিছু তার সাহিত্য রচনা তিনি করেছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তিনি কবিতা লিখেছেন। সেই কবিতার মূল ভাবটা আসলে স্বদেশ প্রীতি, স্বদেশকে ভালোবেসে তিনি এই কবিতাটা লিখেছেন। স্বদেশের প্রতি গভীর টানে, গভীর মমতায় কবিতাটা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা একটু কিছু শব্দ অর্থ এখানে দেখি, তারপরে আমি দেখব এখানে কিছু শব্দ অর্থ রয়েছে। মিনতি, আমরা আশা করি সবাই মনে হয় জানি মিনতি। এখানে ছবি দেখে আমরা বুঝতে পারছি, ছবিটা কি স্পষ্ট দেখা যাচ্ছে? আসলে ছবি তোলা তো কেমন যেন একটা হয়েছে। মিনতি মানে প্রার্থনা। মিনতি হচ্ছে প্রার্থনা। এখানে একটি শিশু প্রার্থনা করছে, চাইছে, সৃষ্টিকর্তার কাছে কিছু চাইছে। নিশা, এখানে ছবিটা বোঝা যাচ্ছে, একটু আলো জ্বলছে, চারিদিকে অন্ধকার। হ্যাঁ, এটা কি? রাত্রি। মিনতি মানে রাত্রি। বিরলে একটি লোক গালে হাত দিয়ে বসে আছে। আসলে আমরা এই সময়টা এইভাবে কখন বসে থাকি? যখন একা একা থাকি। হ্যাঁ, বিরলে মানে একান্তে, শান্তভাবে চুপচাপ একা একা বসে থাকি, কোনো কিছু ভাবি, চিন্তা করি, কোনো কিছু স্মরণ করে থাকি। বিরলে। বাড়ি মানে দেখা যাচ্ছে কি যেন এখানে কিসের ছবি বোঝা যাচ্ছে? কি? পানি। বাড়ি হচ্ছে পানি। তো আরও কিছু আছে, যেমন চতুর্দশপদী কবিতা। এটা আসলে চতুর্দশপদী হচ্ছে ইংরেজিতে, সেটাকে বলছে সনেট। এই সনেট কবিতা মূলত 14 লাইনের হয়ে থাকে। 14 লাইনের হয়ে থাকে। প্রথমে থাকে 8 লাইন, তারপরে শেষে থাকে 6 লাইন। প্রথমে 8 লাইন, পরে 6 লাইন। এই 8 লাইনটাকে বলা হয় অষ্টক, আর এটাকে বলা হয় ষষ্ঠ। এই 8 লাইনে থাকে ভাবের প্রবর্তনা, আর এই 6 লাইনে থাকে ভাবের পরিণতিটা থাকে এই লাস্টের 6 লাইনে। মূলত এই 14 লাইনের ষষ্ঠক এবং ষষ্ঠ এই কবিতাটাকেই বলা হয় সনেট কবিতা বা চতুর্দশপদী কবিতা। এখানে আমরা কবি পরিচিতি দেখলাম, কবিতা মূল ভাবটা একটু বললাম যে আসলে মূলত কপোতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত তার স্বদেশ প্রেমে প্রীতি, তার কথা বা তার ভ্রান্তি, তার অনুশোচনার কথা স্মরণ করে, তার দেশের প্রতি স্মরণ করে কবিতাটা লিখেছেন। সনেট কবিতাতে মূল অংশটাই আসলে রয়েছে তার স্বদেশের জন্য হৃদয়ের যে কাতরতা, তার বঙ্গবাসীদের প্রতি তার যে ব্যক্ত করতে চেয়েছেন, তার অনুশোচনা বলতে চেয়েছেন, সবাইকে বোঝাতে চেয়েছেন,
এই কবিতার মাধ্যমে তিনি সকলকে বোঝাতে চেয়েছেন আসলে স্বদেশের মতো আপন দেশ, প্রীতির ভালোবাসা বা হৃদয়ের কথা বোঝানোর মতো আসলে আর কোনো ভাষা নাই। মাতৃভাষা এবং মাতৃভূমি এই দুটাই আমাদের কাছে অধিক প্রিয় এবং স্বর্গতুল্য। তো আমরা এখানে প্রশ্ন তো আমরা জানি সবাই যে 4টা কোয়ালিটিতে হবে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। তো যে আমি বারবার একই কথা বলে আসছি যে জ্ঞানটা মূলত পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, আর অনুধাবনটা 2টি অংশে, সেখানে জ্ঞান থাকবে প্লাস অনুধাবন থাকবে। আর গয়ে যে আমরা জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। জ্ঞান চিনতে পারবে, অনুধাবন সে বুঝতে পারবে, সামান্য কিছু বুঝতে পারবে সেটা সম্পর্কে, আর প্রয়োগটা কি সেটা ব্যাখ্যা করতে পারবে। 4 নম্বরে উচ্চতর দক্ষতা জ্ঞান, অনুধাবন আর প্রয়োগ প্লাস উচ্চতর দক্ষতা। সে নিজস্ব জ্ঞান এবং উদ্দীপক এই দুইয়ের আলোকে বিচার বিশ্লেষণ করে যুক্তি দেখাতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, মূলত সেটাই কিন্তু উচ্চতর দক্ষতা বা ঘ। আমরা অনেক সময় দেখি স্টুডেন্টরা ক খ-এর উত্তর দিয়েছে, গ ঘ দেয়নি। আসলে গ পারলে ঘ পারা যায়, আর ক খ, ক এর উত্তর সঠিক হলেই নাম্বার পাওয়া যায়, আর ভুল হলে 0 পাওয়া যায়। আমরা যদি একটু চেষ্টা করি, নিজের পাঠ্যপুস্তকের কবিতা, গল্প, উপন্যাসগুলো পড়ে থাকি, তাহলে ইনশাল্লাহ এগুলো পারা যাবে। কারণ উদ্দীপকগুলো তো এক এক সময়তে এক এক রকম হয়, নতুনত্ব সৃষ্টি। সৃজনশীল মানে কি? নতুনত্ব সৃষ্টি। বিভিন্ন গল্প থেকে, বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন ঘটনা সেখানে তুলে দেওয়া হয়, কিন্তু প্রশ্নগুলো কোথায় থেকে থাকে? সেই মূল গল্পের সাথে হিংস দিয়েই প্রশ্নগুলো থাকে। যেমন কপোতক্ষ আমরা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো করছি, সেই জ্ঞানমূলক যে প্রশ্নগুলা বিভিন্ন ধরনের হতে পারে। কবির জন্মস্থান নাম কি, কবি কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, তার সাহিত্যকর্মের নাম, কপোতক্ষ নদ, তারপরে হচ্ছে কবির এ ধরনের ছোটোখাটো প্রশ্নগুলো, সনেট কি, এ ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে জ্ঞানমূলক। যেমন কপোতক্ষ নদকে কবি ভুলতে পারবে না কেন? আসলে কি মাকে ভোলা যায়? মাতৃভূমিকে কি ভোলা যায়? পৃথিবীর যে প্রান্তে থাক সেখানেই মনে পড়বে, স্বদেশকে কখনোই ভুলে থাকা যায় না। তো এখানে যদি বলা যায় যে কপোতক্ষ নদকে কবি ভুলতে পারবে না কেন, ব্যাখ্যা করো, তাহলে এটা হয়ে যাবে অনুধাবন, ক্ষয়ের প্রশ্ন। আর যদি বলে ভুলতে পারবে না কেন, যদি এক কথায় থেকে থাকে তাহলে কয়ের। কিন্তু এরকম যে কেন ব্যাখ্যা করো, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে নিশ্চয়ই একটু বড় হবে। বড় বলতে 2-3 পেজ না, মূল অংশটা একটু বোঝাতে হবে, তো সেটা হবে ক্ষয়ের উত্তর। আর যদি থাকে যে তোমার কবির নাম কি, সনেট কাকে বলে, কপোতক্ষ নদটি কোন ধরনের কবিতা, হ্যাঁ, কবির জন্মসাল, মৃত্যু, এ ধরনের কবিতা, এ ধরনের যদি প্রশ্ন থাকে, বা সনেটের অষ্টকে কি থাকে, সনেটের ষষ্ঠকে কি থাকে, এ ধরনের প্রশ্নগুলো হবে জ্ঞানমূলক বা কয়ের। আর ক্ষয়ের প্রশ্নগুলো হতে পারে যে স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে, হ্যাঁ, ব্যাখ্যা করো। বা কপোতক্ষ নদকে কবি ভুলতে পারবে না কেন, ব্যাখ্যা করো। এ ধরনের প্রশ্নগুলো হবে অনুধাবন। আর স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে, স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে। স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে, স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে। এখানে বুঝতেই তো পারছি, আমার মা, মায়ের মতো আর কি কেউ আমাকে ভালোবাসতে পারবে? মা তো মাই, তাই না? স্বদেশ তো স্বদেশ, মাতৃভূমি, মাতৃভাষা। আসলে এখানে যে স্বাদ, যে পরিতৃপ্তি, যে স্বাধীনতা, সেটা আর কোথাও নাই। তাই এখানে কবি তার অনুশোচনা
ভ্রান্তির কথা, সেই বিদেশে গিয়ে প্রবাসকালে তার মনে পড়েছে যে এই মাতৃভূমি ছেড়ে তিনি সেখানে যে পরাধীনতার মধ্যে পড়েছেন, বা তিনি স্বাধীনভাবে কোনো কিছু লিখতে পারছেন না, বলতে পারছেন না, হ্যাঁ, সেটাই তার মানে বারবার মনের মধ্যে হচ্ছে। তিনি এই জন্য তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে নিজের স্বদেশের প্রতি মতো বা মাতৃভূমির মতো আর স্নেহের তৃষ্ণা আর কোথাও মেটানো সম্ভব নয়। বা যদি বলা থাকে যে সনেট কি, এটা কি ধরনের প্রশ্ন হতে পারে? সনেট কি? এটা নিঃসন্দেহে জ্ঞানমূলক বা কয়, কারণ এটা এক কথায় উত্তর দিতে হবে, পূর্ণ বাক্যে। পূর্ণ বাক্য ছাড়া আসলে কয়ের বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়া হয় না। আমরা অনেক সময়তে ছোটোখাটো উত্তর দিয়ে রেখে দিই বা একটা নাম লিখে রেখে দিই, যেটা শিক্ষকরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় বা শিক্ষককে বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য এই ধরনের লিখে রেখে দেয়। কিন্তু আমরা কি করব, যখন কয়ের উত্তর দিব অবশ্যই সেটা পূর্ণ বাক্যে লিখব। বা কবি কত সালে জন্মগ্রহণ করেছে, এখানে তো একটাই উত্তর। এখানে কি লিখব? এখানে যদি বলা হয় যে কবি কত সালে জন্মগ্রহণ করেছে, কবি কত সালে জন্মগ্রহণ করেছেন, তাহলে এখানে তো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছু বলার নাই। অনেক সময় স্টুডেন্টরা উত্তর দিয়ে থাকে 1800 কত যেন দেখলাম এর আগে, বললাম, মনে আছে তোমাদের? 1824 খ্রিস্টাব্দ। তাহলে উত্তর দিলাম 1824 খ্রিস্টাব্দ। উত্তরটা কি সঠিক হবে? সঠিক হবে, কিন্তু সঠিকভাবে লেখা হবে না। টিচার নাম্বার দিবে 1, কিন্তু কি করবে? মনে মনে রাগ করবে। এটা কিন্তু পূর্ণ বাক্য হলো না। আসলে প্রশ্নটা কি? অসমাপ্ত থেকে গেছে উত্তরটাই। এখানে যদি আমি লিখতাম কবি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তবেই হতো পূর্ণ বাক্য। আর আমি লিখে দিলাম 1824, এটা কি আমার জন্ম তারিখ না তোমার জন্মসাল নাকি? কি লিখলাম? এখানেতে বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয়। তাই আমরা কি করব, কয়ের যখন উত্তর দেব অবশ্যই সেটা পূর্ণ বাক্যে লিখে উত্তর দেব। তাহলে কি লিখব? কবি 1824 সালে জন্মগ্রহণ করেন বা 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তবে সঠিক অ্যান্সার দেওয়া হবে। নাম্বার দেয়, কিন্তু আসলে এভাবে লেখা সঠিক নিয়ম না। প্রশ্নগুলো লিখে রেখো বা এই নিয়মটা কাজে লাগিও। তোমরা অনেক সময়তে কয়ের আর ক্ষয়ের উত্তর দিয়ে চলে এলাম, কেমন হয়েছে? এই বানিয়ে লিখেছি। বানিয়ে লেখা মানে কি? তুমি তোমার মেধা, তোমার সেই যোগ্যতার খাতিরে মানে ইয়াতে সেই পাঠ্যপুস্তক প্লাস সেই উদ্দীপকের আলোকে তুমি কিছু লিখবা, সঠিক কিছু তথ্য দিবা, তবে সেটা হবে বানিয়ে লেখা। বানিয়ে লেখা মানে যা ইচ্ছা তাই লিখে দিয়ে চলে এলা, 2-3 পেজ লিখলা, তাহলে হবে না। প্রজারূপে রাজরূপ সাগরতে দিতে কবি কি বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো। তাহলে এটা কি ধরনের প্রশ্ন হতে পারে? এটা নিঃসন্দেহে খ, হ্যাঁ, বা এটা গয়ও হতে পারে, যেটা তোমার কি বলছে, প্রজারূপে রাজরূপ সাগরতে দিতে কবি কি বোঝাতে চেয়েছেন? উদ্দীপকের আলোকে বা কোনো একটা উদ্দীপক গল্প দিয়ে দিল, বা আমি তোমাদেরকে যে ছবিটা দেখালাম, এই কয়েকটা নদীর ছবি দেখালাম, দেখিয়ে তোমাকে এই প্রশ্নটা লিখে দিলাম, হ্যাঁ, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের আলোকে আমরা কি দেখলাম? এখানে কয়েকটা নদী দেখেছি, তাই না? মনে করো একটা এর মধ্যে সাগর। তাহলে এটা বোঝাতে কি বুঝিয়েছে? যে আসলে আমাদের এই নদী নালার ঘিরা এই বাংলাদেশ চারিদিকে জালের মতো যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই নদী নালার বাংলাদেশের সেই ছোট ছোট নদীগুলো কোথায় ছুটে যায়? সাগরে ছুটে যায়। সমস্ত পৃথিবীর সমস্ত নদীগুলো সাগরের সাথে মিতালি হয়। তার মানে সাগরকে রাজা এবং অন্যান্য নদী নালাকে প্রজারূপে বুঝিয়েছেন তিনি। তাই বলছে যে নদী নালাগুলো কী করে? নদী নালাগুলো যেভাবে হোক, যে প্রক্রিয়ায় হোক, সাগরে মিলিত হয়। তাই আমরা যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তে থাকি, আমরা কোথায় টান, আমাদের সেই নারীর টান, সেই ভালোবাসা কোথায় পড়ে থাকি? সেই স্বদেশের প্রতি। হ্যাঁ, তাই
কবি এখানটাতে সনেট কবিতা বা কপোতাক্ষ নদ কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রজারূপে রাজরূপে সাগরেতে দিতে কবি এটা বোঝাতে চেয়েছেন যে সমস্ত নদী নালাগুলো যেখানেই থাকুক কোথায় যাবে, সাগরে, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে সেখানে পৌঁছাবে। তো তোমরা তোমাদের আরও যদি কিছু জানার থাকে অবশ্যই শিক্ষকদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবা। বাসায় চুপচাপ বসে থাকবা না, স্যার ম্যাডামদের সাথে যোগাযোগ রাখবা প্রতিনিয়ত। তো আমরা মাইকেল মধুসূদন দত্তের পরিচিতি দেখলাম, কপোতাক্ষ নদ সম্পর্কে জানলাম, সনেট কবিতা কাকে বলে সেটা জানলাম, তারপরে চতুর্দশপদী কবিতা এবং সনেট কবিতা দুটো একই জিনিস, এটা দুইটি ভাগে বিভক্ত হয়ে থাকে। এই দুইটি ভাগ, একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা আর ষষ্ঠকে নিচের 6 লাইনে থাকে ভাবের পরিণতি। আর স্বদেশ প্রীতির কথা জানলাম, মাইকেল মধুসূদনের কথা জানলাম, তিনি কি করেছিলেন, তার ধারণা ছিলেন তিনি ধর্ম ত্যাগ না করলে, ভাষা না ত্যাগ না করলে, দেশ ত্যাগ না করলে নিজে খ্যাতি অর্জন করতে পারবে না। তাই তিনি ধর্ম ত্যাগ করেছিলেন, হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন 1842 খ্রিস্টাব্দে। তারপরে তিনি কি করলেন, নিজের দেশ ত্যাগ করে চলে গেলেন, ইংরেজি সাহিত্য রচনা করে তিনি তার খ্যাতি ছড়ানোর উদ্দেশ্যে। পরে গিয়ে দেখলেন যে আসলে সব কিছুই ভুল, নিজের মাতৃভাষাতেই সব কিছু করা সম্ভব। উচ্চে স্বর্ণ শিখরে ওঠা একমাত্রই সম্ভব তার নিজের মাতৃভাষা এবং নিজের মাতৃভূমিতে থেকেই। তারপরে তিনি তার স্বদেশের প্রতি অনেক কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, তার কাব্যগ্রন্থগুলো। তা আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিই, বাড়ির কাজটা তোমরা তুলে নাও। বাড়ির কাজটা খাতায় তোমরা তুলে নাও। এ নদ যেন মায়ের স্নেহ ডোরে, নদ যেন মায়ের, লিখে নাও, স্নেহ ডোরে বেঁধেছে। এ নদ যেন মায়ের স্নেহ ডোরে বেঁধেছে। উক্তিটি দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন? কবি কি বুঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। কবিতাটা পড়বা, পাঠ পরিচিতি পড়বা, লেখক পরিচিতি পড়বা, তাহলে কিন্তু তুমি লিখতে পারবা। আর তোমরা গাইডের উপরে সম্পূর্ণ নির্ভর করবে না, আসলে গাইডটা হচ্ছে সহায়ক, তোমাকে চলতে সাহায্য করবে। তোমাকে দাঁড় করিয়ে দিলাম হাত ধরে, তোমাকে একাই হাঁটতে হবে। এখন তুমি যদি মনে করো যে আমাকে কেউ হাত ধরেই শুধু হাঁটিয়ে নিয়ে বেড়াবে, তাহলে জীবনে তুমি হাঁটা শিখবা না। তাহলে আমাদেরকে কী করবে, গাইডটা জাস্ট লাঠি, যা আমাকে শুধু চলতে সাহায্য করবে বা আমার ধারাটা একটু উৎসটা দেখাই দিবে, আর বাকিটা আমাকে নিজের চেষ্টায় নিজেকে আবিষ্কার করতে হবে। তাহলে আমরা বাড়ির কাজটা তোমরা সবাই লিখে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। স্বাস্থ্যবিধি মেনে চলো। ফিনিশ।